নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রযজ্ঞ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, পুত্রযজ্ঞ। বৈদ্যনাথ গ্রামের মধ্যে বিজ্ঞ ছিলেন, সেই জন্য তিনি ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখিয়া বর্তমানের সমস্ত কাজ করিতেন। যখন বিবাহ করিলেন তখন তিনি বর্তমান নববধূর অপেক্ষা ভারী নবকুমারের মুখ স্পষ্টত রূপে দেখিতে পাইয়াছিলেন। শুভ দৃষ্টির সময় এতটা দূরদৃষ্টি প্রায় দেখাই যায় না। তিনি পাকা লোক ছিলেন, সেই জন্য প্রেমের চেয়ে পিণ্ডটাকেই অধিক বুঝতেন এবং পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, এই মর্মেই তিনি বিনোদিনীকে বিবাহ করিয়াছিলেন। কিন্তু এ সংসারে বিজ্ঞ লোকও ঠকে। যৌবন প্রাপ্ত হইয়াও যখন বিনোদিনী তাহার সর্বপ্রধান কর্তব্যটি পালন করিল না, তখন পুণ্যাম নরকের দ্বার খোলা দেখিয়া বৈদ্যনাথ বড় চিন্তিত হইলেন। মৃত্যুর পরে তাহার বিপুল ঐশ্বর্যই বা কে ভোগ করিবে, এই ভাবনায় মৃত্যুর পূর্বে তিনি সেই ঐশ্বর্য ভোগ করিতে বিমুখ হইলেন। পূর্বেই বলিয়াছি, বর্তমানের অপেক্ষা ভবিষ্যৎটাকেই তিনি সত্য বলিয়া জানিতেন। কিন্তু যুবতী বিনোদিনীর নিকট হঠাৎ একটা প্রাজ্ঞতা প্রত্যাশা করা যায় না। সে বেচারার দুর্মূল্য বর্তমান, তাহার নববিকশিত যৌবন বিনা প্রেমে বিফলে অতিবাহিত হইয়া যায়, এইটিই তাহার পক্ষে সবচেয়ে শোচনীয় ছিল। পারলৌকিক পিণ্ডের ক্ষুধাটা সে ইহলৌকিক চিত্ত ক্ষুধা দাহে একেবারে ভুলিয়া বসিয়াছিল। মনুর পবিত্র বিধান এবং বৈদ্যনাথের আধ্যাত্মিক ব্যাখ্যায় তাহার বুভুক্ষিত হৃদয়ে তিলমাত্র তৃপ্ত হইল না। যে যাহাই বলুক, এই বয়সটাতে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা পাওয়াই রমণীর সকল সুখ এবং সকল কর্তব্যের চেয়ে স্বভাবতই বেশি মনে হয়। কিন্তু বিনোদার ভাগ্যে নবপ্রেমের বর্ষা বাড়ি সিঞ্চনের বদলে স্বামীর, পিসশাশুড়ির এবং অন্যান্য গুরু ও গুরুতর লোকের সমুচ্চ আকাশ হইতে তর্জন গর্জনের শিলাবৃষ্টি ব্যবস্থা হইল। সকলেই তাহাকে বন্ধা বলিয়া অপরাধী করিতে লাগিল। একটা ফুলের চারাকে আলোক এবং বাতাস হইতে রুদ্ধ ঘরে রাখিলে তাহার যেরূপ অবস্থা হয়, বিনোদার বঞ্চিত যৌবনেরও সেইরূপ অবস্থা ঘটিয়াছিল। সদা সর্বদা এই সকল চাপাচুপি ও বকাবকির মধ্যে থাকিতে না পারিয়া যখন সে কুসুমের বাড়ি তাস খেলিতে যাইত, সেই সময়টা তাহার বড় ভালো লাগিত। সেখানে পুত নরকের ভীষণ ছায়া সর্বদা বর্তমানে না থাকাতে হাসি ঠাট্টা গল্পের কোনো বাধা ছিল না। কুসুম যেদিন তাস খেলিবার সাথী না পাইত, সেদিন তাহার তরুণ দেবর নগেন্দ্রকে ধরিয়া আনিত। নগেন্দ্রও বিনোদার আপত্তি হাসিয়া উড়াইয়া দিত। এই সংসারে এক হইতে আর হয়, খেলা ক্রমে সংকটে পরিণত হইতে পারে, এসব গুরুতর কথা অল্প বয়সে হঠাৎ বিশ্বাস হয় না। এই সম্বন্ধে নগেন্দ্রও আপত্তির দৃঢ়তা কিছুমাত্র দেখা গেল না। এখন আর সে তাস খেলিবার জন্য অধিক পীড়াপিড়ি অপেক্ষা করিতে পারে না। এই রূপে বিনোদার সহিত নগেন্দ্রের প্রায়ই দেখা সাক্ষাৎ হইতে লাগিল। নগেন্দ্র যখন তাস খেলিতে বসিত, তখন তাসের অপেক্ষা সজীবতর পদার্থের প্রতি তাহার নয়ন মন পড়িয়া থাকাতে খেলায় প্রায়ই হারিতে লাগিল। পরাজয়ের প্রকৃত কারণ বুঝিতে কুসুম ও বিনোদার কাহারও বাকি রহিল না। পূর্বেই বলিয়াছি, কর্মফলের গুরুত্ব বোঝা অল্প বয়সের কর্ম নহে। কুসুম মনে করিত এ একটা বেশ মজা হইতেছে, এবং মজাটা ক্রমে 16 আনায় সম্পূর্ণ হইয়া ওঠে, ইহাতে তাহার একটা আগ্রহও ছিল। ভালোবাসায় নবাঙ্কুরে গোপনে জলসিঞ্চন তরুণীদের পক্ষে বড় কৌতুকের। বিনোদারও মন্দ লাগিল না। হৃদয় জয়ের সুতীক্ষ্ণ ক্ষমতাটা একজন পুরুষ মানুষের উপর শানিত করিবার ইচ্ছা
অন্যায় হইতে পারে, কিন্তু নিতান্তই অস্বাভাবিক নহে। এইরূপে তাসের হার জিত ও ছক্কা পাঞ্জার পুনঃ পুনঃ আবর্তনের মধ্যে কোনো এক সময় দুইটি খেলোয়াড়ের মনে মনে মিল হইয়া গেল। অন্তর্যামী ব্যতীত আর একজন খেলোয়াড় তাহা দেখিল এবং আমোদ বোধ করিল। একদিন দুপুর বেলায় বিনোদা, কুসুম ও নগেন্দ্র তাস খেলিতেছিল। কিছুক্ষণ পরে কুসুম তাহার রুগ্ন শিশুর কান্না শুনিয়া উঠিয়া গেল। নগেন্দ্র বিনোদার সহিত গল্প করিতে লাগিল, কিন্তু কি গল্প করিতেছিল তাহা নিজেই বুঝিতে পারিতেছিল না। রক্তস্রোত তাহার হৃৎপিণ্ড উদ্বেলিত করিয়া তাহার সর্বশরীরের শিরার মধ্যে তরঙ্গিত হইতেছিল। হঠাৎ এক সময় তাহার উদ্দাম যৌবন বিনয়ের সমস্ত বাঁধ ভাঙিয়া ফেলিল। হঠাৎ বিনোদার হাত দুটি চাপিয়া ধরিয়া সবলে তাকে টানিয়া লইয়া চুম্বন করিল। বিনোদা নগেন্দ্র কর্তৃক এই অবমাননার ক্রোধে, ক্ষোভে, লজ্জায় অধীর হইয়া নিজের হাত ছাড়াইবার জন্য টানাটানি করিতেছে, এমন সময়ে তাহাদের দৃষ্টিগোচর হইল ঘরের তৃতীয় ব্যক্তির আগমন হইয়াছে। নগেন্দ্র নতমুখে ঘর হইতে বাহির হইবার পর অন্বেষণ করিতে লাগিল। পরিচারিকা গম্ভীর স্বরে কহিল, বউ ঠাকরুন, তোমাকে পিসিমা ডাকছেন। বিনোদা ছল ছল চোখে নগেন্দ্রের প্রতি বিদ্যুৎ কটাক্ষ বর্ষণ করিয়া দাসীর সঙ্গে চলিয়া গেল। পরিচারিকা যেটুকু দেখিয়াছিল তাহাকে হ্রস্ব এবং যাহা না দেখিয়াছিল তাহাকে সুদীর্ঘতর করিয়া বৈদ্যনাথের অন্তঃপুরে একটা ঝড় তুলিয়া দিল। বিনোদার কি দশা হইল সে কথা বর্ণনার আর অপেক্ষা রইল না। সে যে কতদূর নিরপরাধ কাহাকেও বোঝাইতে সে চেষ্টা করিল না। নতমুখে সমস্ত সহিয়া গেল। বৈদ্যনাথ আপন ভাবী পিণ্ডদাতার আবির্ভাব সম্ভাবনা অত্যন্ত সংশয়াচ্ছন্ন জ্ঞান করিয়া বিনোদাকে কহিল, কলঙ্কিনী, তুই আমার ঘর হইতে দূর হইয়া যা। বিনোদা শয়নকক্ষের দ্বার রোধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। তাহার অশ্রুহীন চক্ষু মধ্যাহ্নের মরুভূমির মতো জ্বলিতেছে। যখন সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া বাহিরের বাগানে কাকের ডাক থামিয়া গেল, তখন নক্ষত্র খচিত শান্ত আকাশের দিকে চাহিয়া তাহার বাপ মায়ের কথা মনে পড়িল এবং তখন দুই গণ্ড দিয়া অশ্রু বিগলিত হইয়া পড়িতে লাগিল। সেই রাত্রে বিনোদা স্বামী গৃহ ত্যাগ করিয়া গেল। কেহ তাহার খোঁজও করিল না। তখন বিনোদা জানিত না যে প্রজানার্থং মহাভাগ্য, স্ত্রী জন্মের মহাভাগ্য সে লাভ করিয়াছে। তাহার স্বামীর পারলৌকিক সদ্গতি তাহার গর্ভে আশ্রয় গ্রহণ করিয়াছে। এই ঘটনার পর 10 বৎসর অতীত হইয়া গেল। ইতিমধ্যে বৈদ্যনাথের বৈষয়িক অবস্থার প্রচুর উন্নতি হইয়াছে। এখন তিনি পল্লীগ্রাম ছাড়িয়া কলিকাতায় বৃহৎ বাড়ি কিনিয়া বাস করিতেছেন। কিন্তু তাহার বিষয় যতই বৃদ্ধি হইল, বিষয়ের উত্তরাধিকারীর জন্য প্রাণ ততই ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। পরে পরে 2 বার বিবাহ করিলেন তিনি। তাহাতেও পুত্র না জন্মিয়া কেবলই কলহই জন্মাইতে লাগিল। দৈবজ্ঞ পণ্ডিতে, সন্ন্যাসী, অবধূতে ঘর ভরিয়া গেল। শিকড়, মাদুলি, জলপড়া এবং পেটেন্ট ওষুধের বর্ষণ হইতে লাগিল। কালীঘাটে যত ছাক শিশু মরিল, তাহার অস্থি স্তূপে তৈমুরলঙ্গের কঙ্কাল জয়স্তম্ভের ধিকৃত হইতে পারিত, কিন্তু তবু কেবল গুটিকতক অস্থি ও অতি অল্প স্বল্প মাংসের একটি ক্ষুদ্রতম শিশুও বৈদ্যনাথের বিশাল প্রাসাদের প্রান্তস্থান অধিকার করিয়া দেখা দিল না। তাহার অবর্তমানে পরের ছেলে কে তাহার অন্ন খাইবে, ইহাই ভাবিয়া অন্নে তাহার অরুচি জন্মাইল। বৈদ্যনাথ আরো একটি স্ত্রী বিবাহ করিলেন, কারণ সংসারে আশারও অন্ত নাই, কন্যাদায়গ্রস্তের কন্যারও শেষ নাই। দৈবিজ্ঞেরা কোষ্ঠী দেখিয়া বলিল, ওই কন্যার পুত্র স্থানে যেরূপ শুভযোগ দেখা যাইতেছে, তাহাতে বৈদ্যনাথের ঘরে প্রজাবৃদ্ধির আর বিলম্ব নাই। তাহার পর
6 বৎসর অতীত হইয়া গেল, তথাপি পুত্রস্থানের শুভযোগ আলস্য পরিত্যাগ করিলেন না। বৈদ্যনাথ নৈরাশ্য অবনত হইয়া পড়িলেন। অবশেষে শাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শে একটা প্রচুর ব্যয়সাধ্য যজ্ঞের আয়োজন করিলেন। তাহাতে বহুকাল ধরিয়া বহু ব্রাহ্মণের সেবা চলিতে লাগিল। এদিকে তখন দেশব্যাপী দুর্ভিক্ষে বঙ্গ, বিহার, উড়িষ্যা অস্থিচর্মসার হইয়া উঠিয়াছিল। বৈদ্যনাথ যখন অন্নের মধ্যে বসিয়া ভাবিতেছিলেন, আমার অন্ন কে খাইবে, তখন সমস্ত উপবাসী দেশ আপন রিক্ত স্থলির দিকে চাহিয়া ভাবিতেছিলেন, কি খাইব। ঠিক সেই সময়ে 4 মাস কাল ধরিয়া বৈদ্যনাথের চতুর্থ সহধর্মিণী 100 ব্রাহ্মণের পাদপাদক পান করিতেছিল এবং 100 ব্রাহ্মণ প্রাতে প্রচুর অন্ন এবং সায়াহ্নে অপর্যাপ্ত পরিমাণে জলপান খাইয়া খুড়ি, সরা, ভাঁড় এবং দধিঘৃতলিপ্ত কলার পাতে মিউনিসিপ্যালিটির আবর্জনা সকট পরিপূর্ণ করিয়া তুলিতেছিল। অন্নের গন্ধে দুর্ভিক্ষকাতর বুভুক্ষুগণ দলে দলে দ্বারে সমাগত হইতে লাগিল। তাহাদিগকে সর্বদা খেদাইয়া রাখিবার জন্য অতিরিক্ত দ্বারী নিযুক্ত হইল। একদিন প্রাতে বৈদ্যনাথের মার্বেল মণ্ডিত দালানে একটি স্থূল উদর সন্ন্যাসী 2 সের মোহন ভোগ এবং 1.5 সের দুগ্ধ সেবায় নিযুক্ত আছে। বৈদ্যনাথ গায়ে একখানি চাদর দিয়া জোড়ো করে একান্ত বিনীত ভাবে ভূতলে বসিয়া ভক্তি ভরে পবিত্র ভোজন ব্যাপার নিরীক্ষণ করিতেছিলেন। এমন সময় কোনো মতে দাঁড়িদের দৃষ্টি এড়াইয়া জীর্ণদেহ বালক সহিত একটি অতি শীর্ণকায়া রমণী গৃহে প্রবেশ করিয়া ক্ষীণ স্বরে কহিল, বাবু, দুটি খেতে দাও। বৈদ্যনাথ শস্যব্যস্ত হইয়া চিৎকার করিয়া উঠিল, গুরুদয়াল, গুরুদয়াল। গতিক মন্দ বুঝিয়া স্ত্রীলোকটি অতি করুণ স্বরে কহিল, ওগো, এই ছেলেটিকে দুটি খেতে দাও, আমি কিচ্ছু চাই না। গুরুদয়াল আসিয়া বালক ও তাহার মাতাকে তাড়াইয়া দিল। সেই ক্ষুধাতুর নিরন্ন বালকটি বৈদ্যনাথের একমাত্র পুত্র। 100 পরিপুষ্ট ব্রাহ্মণ এবং 3 জন বলিষ্ঠ সন্ন্যাসী বৈদ্যনাথকে পুত্রপ্রাপ্তির দুরাশায় প্রলুব্ধ করিয়া তাহার অন্ন খাইতে লাগিল। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।